হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। তো তোমরা নিশ্চয়ই আগের ব্লগটা দেখেছো, পার্ট 1, আর আজকে এনেছি পার্ট 2। তো আগের দিন তো প্রথম দিনের ডে 1-এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এখন ডে 2। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে চলে এসেছি পুল সাইডে। একা একাই এসেছি, বাকি সবাই ঘুমোচ্ছিল। একটা মাজা সাথে করে নিয়ে এসেছি, কিছুটা নিজের সাথে সময় কাটানোর জন্য, একটুখানি রোদ পোয়ানোর জন্যই এখানে এসেছিলাম আর জায়গাটা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। আজকের ভিডিওতে তোমাদের সাথে সেকেন্ড দিন এবং থার্ড দিন আমরা অযোধ্যায় কী কী করলাম সেটাই শেয়ার করব। তো পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম। এখানে খুব সুন্দর করে একটা হলদি সেটআপ সাজানো হয়েছিল। এখানে হলদির ইভেন্ট আছে। ভিডিওটা হয়তো একটু বড় হতে চলেছে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি সবার খুব ভালো লাগবে। আর পুরো জায়গাটা ভালো করে ঘুরে আমি রুমে চলে আসি, দেন মেকআপ করে নিই, কারণ আমাদের মর্নিং শো ছিল। দেন আমাদের বলা হয় আমাদের রুম শিফট হবে, তাই আমরা আমাদের সমস্ত লাগেজগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। আর ছেলেরাও এসেছিলো তাদের ডান্সের কস্টিউমগুলো গোছাতে। দেন সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে আমাদের ব্রেকফাস্ট করতে বলা হয়, তাই আমরা একদম ফাইনাল কস্টিউম পরে আমাদের ব্রেকফাস্টের দিকে যাই। আর তারপরে কখন শো শেষ হবে আর কখন শো শুরু হবে কিছুই আমাদের কোনো আইডিয়া ছিল না, তাই আমরা খুব ভালো করে ব্রেকফাস্টটা করে নেওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এবং ফাইনাল কস্টিউম পরে আমরা চলে আসি পুল সাইডে। সেখানেই ব্রেকফাস্ট বসেছিল, আর ব্রেকফাস্টের দারুণ দারুণ অপশন ছিল। বাট আমরা পুরি, সবজি, অমলেট, ডিম সিদ্ধ, জুস এটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করি। অ্যান্ড শো শুরু হতেও বুঝতে পারলাম অনেকটাই লেট আছে, তাই ব্রেকফাস্ট করার পরে আমরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর শোয়ের সময় আমাদের ফোন অ্যালাউ নেই, তাই শোয়ের কোনো ফুটেজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর শো শেষ হতে পুরো সন্ধে হয়ে গেছিলো। 2000 years later. শো শেষ হওয়ার পরে, মানে মর্নিং শো শেষ হওয়ার পরে আমাদের রুম শিফটিং হয়। আমাদের বি ব্লক থেকে ই ব্লকের দিকে রুম শিফটিং হয়। অ্যান্ড ওই যে দূরে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওটা ছিল ই ব্লক। আমরা আমাদের সমস্ত লাগেজ নিয়ে ওই ই ব্লকের দিকেই যাচ্ছিলাম। আর এই যে টোটো করে যাচ্ছে আমাদের গ্রুপের সমস্ত প্রপস, ড্রেস, আর এই একটা প্রপস পরেও গেল, এমনভাবেই নিয়ে যাচ্ছিল। এনিওয়ে, এই হচ্ছে ই ব্লক। এখানেই থার্ড ফ্লোরে ছিল আমাদের রুম। রুমের মধ্যে ব্যাগপত্র রেখে আমরা চলে আসি লাঞ্চ করতে। বুঝতেই পারছো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখন আমরা এসে লাঞ্চ করছি। লাঞ্চে ভেজ ছিল, ভেজ কিছু একটা ভাজা, ডাল দিয়ে আমি মোটামুটি আমার লাঞ্চটা কমপ্লিট করি। এখানে এই যে সবাই বসে রয়েছে, এখানে একসাথে গল্প করতে করতে আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করি। দেন রুমে গিয়ে আমরা রেডি হয়ে নিই আমাদের ইভিনিং শোয়ের জন্য। এইভাবেই আমাদের টাইট শিডিউল থাকে প্রত্যেকটা শোতে, এবং খাওয়া দাওয়া এরকম গন্ডগোল হয়। আর এই যে শো অলরেডি স্টার্ট হয়ে গেছে, এখানে স্টেজে অলরেডি একটা ব্যান্ডের পারফরমেন্স হচ্ছে, আর আমরাও এখানে পুরোপুরি রেডি আমাদের ইভিনিং শোয়ের জন্য। দেখে বলো তো কেমন লাগছে। অ্যাগেন শো চলাকালীন কোনো ফুটেজ নিতে পারিনি, তাই শোয়ের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আফটার শো চলে গেলাম ডিনারে। প্রচুর হাজার হাজার অপশনের মধ্যে থেকে চিকেন বিরিয়ানি আর মাটন কষা দিয়েই আমরা আমাদের ডিনার কমপ্লিট করি। আর সেরকম কিছুই খেতে ইচ্ছে করছিল না। মাটন কষাটা সেই লেভেলের দারুণ টেস্টি ছিল। দেন রুমে গিয়ে আজকের মতো আমরা দিনটাকে এভাবেই শেষ করি। চলো দেখা হবে এবার কালকের সকালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম অযোধ্যা। তো এখন হচ্ছে ঘড়িতে দেখো তোমরা কটা বাজে, 6:18 বাজে। এটা দীপশিখার ফোন। 6:18 মানে আমরা 5:30 থেকে উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আমি, দীপশিখা, আমাদের সাথে হচ্ছে মোহন, নিখিল আর দুজন। ওরা সামনে গিয়ে মানে অলরেডি এক্সাইটমেন্টে আগে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যাব, কোথায় কোথায় যাব তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। হোটেল থেকে বেরিয়ে অনেকটা রাস্তা আমরা হাইওয়ের ওপর দিয়ে হাঁটতে থাকি। বুঝতে পারছিলাম না কিসে করে যাব। অ্যান্ড ঠান্ডায় প্রচণ্ড কষ্ট হচ্ছিল, বিশেষ করে চুলটা ভেজা ছিল, তাই আরও বেশি ঠান্ডা লাগছিল। দেন আমরা এই অটোটা পাই অনেকটা হাঁটার পর। অটোর সাথে কথা বলে পুরো অযোধ্যা ঘোরানোর একটা কন্ট্রাক্ট হয়। ঘুরতে ঘুরতে আর এরকম সুন্দর বিল্ডিং দেখতে দেখতে প্রথমেই আমরা পৌঁছে গেলাম হনুমানঘাড়ি মন্দির। সেখানে গিয়েই আমরা প্রথমে পুজো দেওয়ার সামগ্রীগুলো কিনে নিলাম। এটি অযোধ্যার একটি অন্যতম গুরুত্বপূর্ণ মন্দির, যা 10th সেঞ্চুরির একটি হিন্দু মন্দির। হনুমানগড়ির উৎপত্তির চিহ্ন পাওয়া যায় 18 শতকে। সাফদর্জং এবং সুজাউদ্দৌলা সহ পরবর্তী শাসকরা অতিরিক্ত রাজস্ব ভূমি অনুদান দিয়ে মন্দির নির্মাণকে সমর্থন করেছিলেন। 1799 খ্রিস্টাব্দে আশাবুদ্দৌলার শাসনামলে দেওয়ান টিকাইত রায়ের অধীনে মন্দির নির্মাণের সমাপ্তি ঘটে। 1855 সালে আওয়াদের নবাব সুন্নি আক্রমণকারীদের হাত থেকে মন্দিরটিকে রক্ষা করেছিলেন। ঐতিহাসিক সর্বপল্লী গোপাল বলেছেন, 1855 সালের বিরোধ অযোধ্যা মন্দির বিরোধের জন্য নয়, হনুমানগড়ি মন্দিরের জন্যই হয়েছিল। মন্দিরের চারপাশে দুর্গের মতো আকৃতি রয়েছে, যার প্রতিটি কোণে বৃত্তাকার প্রাচীর রয়েছে। মূল মন্দিরে পৌঁছানোর জন্য 76টি সিঁড়ি রয়েছে।
যৌবন রূপে চিত্রিত হনুমানজির 6 ইঞ্চির একটি মূর্তি রয়েছে, যা তার মা অঞ্জলির কোলে অবস্থান করছে। একটি রূপার তুলসীর মালা রামের নামে খোদাই করে হনুমান শোভিত রয়েছেন। হনুমান চল্লিশার শ্লোকগুলি মন্দিরের দেওয়ালে খোদাই করা এবং মন্দিরটিতে একটি বিজয় স্তম্ভও রয়েছে। হনুমান জয়ন্তী, বড়মঙ্গল, রামনবমী, দশেরা, দীপাবলিতে এখানে বড় করে অনুষ্ঠান পালন করা হয়। মন্দিরে পুজো দেওয়ার পরে পুরো মন্দিরটা খুব ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম এবং মন থেকে খুব একটা শান্তি অনুভব করছিলাম। খুব ভালো লাগছিল। অনেক দিন পরে মন্দিরে গিয়ে এতটা সময় কাটাতে পারছিলাম, তাই অনেকটা ভালো লাগছিল। এবং এখানে ভেতরে ভেতরে ছোট ছোট আরও অনেকগুলো মন্দিরও ছিল, যেগুলো আমরা খুব ভালো করে দর্শন করেছি এবং প্রত্যেকটা মূর্তি খুব সুন্দরভাবে সাজানো। এবং এখানে যেরকম রয়েছে হনুমানের যজ্ঞশালা, এখানে হনুমান যজ্ঞ হয়, এই যে যজ্ঞের জায়গাটা, এবং এখানে এনারা বসে গান গাইছিলেন। গানগুলোও শুনতে ভীষণ ভালো লাগছিল। নানা রকম দর্শনার্থী এসেছিলেন এখানে এবং বিভিন্ন জায়গা থেকে এসে এনারা এখানে পুজো দিয়েছিলেন। আর এই ছিল মেন মন্দিরের পাশে ছোট ছোট মন্দিরগুলি, যেখানে এরকম দেবতাদের মূর্তি স্থাপন করা আছে এবং এখানেও সবসময় পুজো হয়। হনুমানগড়ি মন্দির থেকে বেরিয়ে আমরা পরে কোথায় যাব সেটাই প্ল্যান করছিলাম। দেন আমাদের কপালে এইভাবে শ্রীরাম লিখে দেওয়া হয়েছিল। আমরা সবাই কপালে শ্রীরাম লিখেছিলাম। শ্রীরামের জন্মভূমিতে এসেছি, শ্রীরামকে তো সাথে করে নিয়ে যেতেই হবে, তাই না? এরপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা ছোট বড় অনেক রকমের মন্দির দেখতে পাই। দেন আমরা সোজা চলে যাই দশরথ মহল। হনুমানগড়ি মন্দির থেকে 50 মিটার দূরত্বেই রয়েছে দশরথ মহল, আর এখান থেকেই 500 মিটারের মধ্যে রয়েছে শ্রীরাম জন্মভূমি রাম মন্দির। জানা যায় ত্রেতা যুগে মহারাজ দশরথ এই রাজমহল স্থাপন করেন। এখানে শ্রীরাম, লক্ষ্মণ এবং সীতার নানান মূর্তি রয়েছে। মহলের প্রবেশদ্বার অনেকটাই বড় এবং রঙিন। দশরথ মহলের ইতিহাস প্রায় 9.5 লক্ষেরও প্রাচীন। কবি তুলসী দাস এই মহল সম্পর্কে রচনা করেন তার রামচরিত মানস পদ্যে। সাধারণ মানুষের জন্য এই মহলের বর্ণনা দেওয়া এতটা সোজা নয়। এই রাজমহলের প্রতিটা কোনায় কোনায় শ্রী রামচন্দ্রের বাল্যকাল ছড়িয়ে রয়েছে। শ্রীরাম এই মহলে এসে লীলা করেছেন। ভগবান রাম যখন ধুলো মেখে খেলা করে আসতেন, তখন দৌড়ে মহারাজ দশরথের কোলে বসতেন। এরকমই নানান ধরনের বর্ণনা রয়েছে তুলসী দাসের রামচরিত মানস পদ্যে। শুধু বাল্যকালই নয়, যৌবনকালও প্রভু রাম এই রাজমহলেই কাটিয়েছেন, প্রায় 19 বছর। এই মহলের ভেতরে অনেক মন্দির রয়েছে, যেখানে আলাদা আলাদা রূপে শ্রীরামের মূর্তি স্থাপন করা রয়েছে। দর্শনার্থীদের জন্য এখানকার রুমগুলোতে থাকার ব্যবস্থাও রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখনও মন্দিরের দরজা খোলেনি, তাই বাইরে থেকেই মহারাজ দশরথের রাজমহল দর্শন করে আমরা বেরিয়ে পড়ি। সেখান থেকে বেরিয়ে রাস্তায় আরও বিভিন্ন দেবতার মূর্তি দেখতে দেখতে আমরা পৌঁছে যাই রাম মন্দির, যেটা আন্ডার কনস্ট্রাকশন ছিল এবং সেখানে ঢোকার জন্য প্রচুর বিধিনিষেধ ছিল। আমাদের মোবাইল ফোন, ঘড়ি, বেল্ট, যে কোনো রকমের ইলেকট্রনিক্সের জিনিস সব কিছু এখানে জমা রেখে, লকারে জমা রেখে আমাদের ঢুকতে হয়েছিল। তাই ভেতরে ঢুকে কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি। আমরা গিয়েছিলাম ডিসেম্বরের স্টার্টিংয়ের দিকে, তখনও কাজ চলছিল, যেটা 22 জানুয়ারি আমাদের রাম মন্দির ওপেন হয়ে গেছে। সো আমরা এখন ওই নতুন রাম মন্দির দেখে বেরালাম। বেসিক্যালি আমরা মন্দির দেখতে পাইনি, ওই আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে সবটাই, যেখানে প্রচণ্ড হাই সিকিউরিটি ছিল। 3-4 বার আমাদের চেকিং করা হয়েছে। কোনোরকম কোনো মোবাইল, ঘড়ি, বেল্ট কিচ্ছু অ্যালাউ ছিল না, কোনো ইলেকট্রনিক্সের কোনো জিনিসই অ্যালাউ ছিল না, তাই ভিডিও করতে পারিনি। তো এখন আমরা ওখান থেকে বেরালাম। দেন আমরা ভাবছি কিছু খাবো, খুব খিদে পেয়ে গেছে। এখন প্রায় 9টা মতো বাজতে যায়। তো খাওয়া দাওয়া করি, তারপরে আবার কোথায় কোথায় ঘোরা যায় সেটা দেখা যাক। যতটা সম্ভব এক্সপ্লোর করার চেষ্টা করবো, যেহেতু অযোধ্যা এসেছি, আবার কবে আসতে পারবো জানি না, তাই চেষ্টা করবো পুরোপুরি ঘোরার। চলো দেখতে থাকো পুরো ব্লগটা। পুরনো রাম মন্দিরের প্রসাদ নিয়ে ওখান থেকে বেরিয়ে আমরা কিছু ব্রেকফাস্টের জন্য দোকান খুঁজতে থাকি, বাট আমাদের মনে পড়লো যে আমাদের হোটেলে ব্রেকফাস্ট আমাদের জন্য রয়েছে, তাই নর্মাল আখের রস খেয়েই আমরা এখান থেকে বেরোই। যেহেতু শীতকাল আর সবসময় আমরা সোয়েটার, গরম জামা কাপড় পরে থাকি, তাই ভাবলাম আখের রসকে একটু শরীরটাকে ঠান্ডা করে নেওয়াটাই বেটার হবে। তাই উল্টোপাল্টা আর কিছু না খেয়ে আমরা সবাই 1 গ্লাস করে আখের রস খেয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম।
দেন আমরা চলে গেলাম শ্রী চারধাম মন্দির অযোধ্যা, যেটা চারধাম বলতে আমরা বুঝি বদ্রীনাথ যেটা রয়েছে উত্তরাখণ্ড, রামেশ্বরম যেটা রয়েছে তামিলনাড়ুতে, দ্বারকা যেটা রয়েছে গুজরাটে এবং জগন্নাথ মন্দির পুরী যেটা রয়েছে উড়িষ্যাতে। এই চারধাম আমরা এখানেও দেখতে পেলাম। এখন সমস্ত ভগবানজির মূর্তি আমরা দর্শন করে নেব। তো প্রথমেই আমি যেটা দেখলাম সেটা ছিল রামেশ্বরমজির মূর্তি। এই যে এটা ছিল রামেশ্বরমজির মূর্তি। এখানে ওপরেই লেখা ছিল রামেশ্বরম ভগবানজি। দেন ছিল দ্বারকাধীশজির মূর্তি, এখানে ওপরে লেখা ছিল। দেন ছিল জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি, যেটা হচ্ছে উড়িষ্যার ধাম। এবং লাস্ট ছিল বদ্রীনাথ ভগবানজির মূর্তি। অযোধ্যার 4 ধাম দর্শন করে মন্দিরে প্রণাম জানিয়ে আপাতত এই মন্দির থেকে আমরা বিদায় নিলাম। মন্দির থেকে বেরিয়ে পাশেই ছিল, একটুখানি এগিয়েই ছিল বড় হনুমানজিকা মন্দির। সেখানেই ছিল বাল্মীকি ভবন, যেখানে বসে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। তো প্রথমেই আমরা চলে যাব বড় হনুমানজিকা মন্দির। ভেতরটা খুব সুন্দর সাজানো ছিল, ভীষণ সুন্দর বাগান ছিল এবং অনেক কুকুরের বাচ্চা ছিল। আর আমার তো কুকুরের বাচ্চা ভীষণ পছন্দের, ওদের খেলা দেখতে খুব ভাল লাগে। আর ছোট ছোট হনুমান তো এদিক ওদিক ছিলই। হনুমান বলা ভুল, বাঁদর, লাল মুখ বাঁদর। আর তাদের থেকে জিনিসপত্র সামলে রাখাটা খুবই কঠিন ব্যাপার, ছোঁ মেরে নিয়ে চলে যায়। যাই হোক, এটাই ছিল বড় হনুমানজিকা মন্দির। এবং হনুমানজির এখানে মূর্তিটা দেখে বুঝতে পারছো মন্দিরের নামটা কেন এমন। আর ওই কমলা গামলার মধ্যে জলের মধ্যে রয়েছে রাম সেতুর একটি পাথর। ভেতরে ঢুকতে না পারায় ওটা দেখাতে পারলাম না। যাই হোক, মন্দিরে হনুমানজির দর্শন করে মন্দির থেকে বেরিয়ে কিছুক্ষণ ছবি তুললাম, বাগানে কিছুক্ষণ সময় কাটালাম, কুকুর বাচ্চাদের সাথে খেললাম। আর এই মন্দিরের একদম উল্টো দিকেই ছিল শ্রী বাল্মীকি রামায়ণ ভবন, যেখানে বসে মহর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। এই ভবনের প্রতিটি দেওয়ালে বাল্মীকি রচিত রামায়ণ 24,000 শ্লোকে ভাগে ভাগে খোদিত রয়েছে এবং নানা রকম পেন্টিং দিয়ে সাজানো রয়েছে। ঋষি বাল্মীকির সাথে লব ও কুশের মূর্তি রয়েছে, যা মাতা সীতার ওই আশ্রমে থাকার সময়কাল মনে করিয়ে দেয়। এই মন্দিরে রামনাম ব্যাংক পরিচালিত হয়, যেখানে লোকেরা তাদের ইচ্ছে পূরণের জন্য কোটি কোটি সংখ্যায় রামনাম কাগজে লিখে সেখানে জমা করে থাকেন। ভবনের প্রথম তলায় একটি সংস্কৃত রিসার্চ সেন্টারও রয়েছে, যেখানে মূল্যবান সংস্কৃত গ্রন্থগুলি সংরক্ষিত করে রাখা হয় এবং ভবনের ছাদ থেকে পুরো অযোধ্যা শহরটি দেখা যায়। রামায়ণ ভবন থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই সরজু নদীর তীরে। রামায়ণের বিভিন্ন সময় সরজু নদীর উল্লেখ পাওয়া যায়। কথিত আছে ভগবান বিষ্ণুর বাঁ পায়ের বুড়ো আঙুল থেকে সরজু নদীর উৎপত্তি, আর ভৌগোলিক উৎসানুসারে হিমালয়ের মানস সরোবর থেকে এই নদীর উৎপত্তি হয়েছে। বাল্মীকি রচিত রামায়ণের বালাখণ্ড অনুযায়ী শ্রীরাম বিশ্বামিত্র মুনির সাথে নৌকোয় করে যখন যাত্রা করেছিলেন, তখন তিনি নদীর প্রবল বেগে বয়ে যাওয়ার শব্দ পান, আর সেই সময় বিশ্বামিত্র মুনি শ্রীরামচন্দ্রের সাথে সরজু নদীর পরিচয় করান। তারপর থেকে শ্রীরামচন্দ্র এই নদীর পাড়ে আসতেন, স্নান করতেন। এই নদী দিয়েই শ্রীরামচন্দ্র অযোধ্যার বাসিন্দাদের সাথে বৈকুণ্ঠলোকে গিয়েছিলেন এবং পরে স্বর্গের দেবতা হয়েছিলেন। কিংবদন্তি অনুসারে লক্ষ্মণের স্ত্রী উর্মিলা নিজেকে সরজু নদীর তীরে ডুবিয়ে সমাধি গ্রহণ করেছিলেন এবং বিশ্বাস করা হয় যে তার আত্মা ভগবান রামের পায়ে মোক্ষ লাভ করেছিল। এটি অযোধ্যা শহরের একদম মধ্য দিয়ে প্রবাহিত হয়। ভগবান বিষ্ণুর পায়ের থেকে এই নদীর উৎপত্তি হওয়ার জন্য এবং শ্রী রামচন্দ্রের সাথে এই নদীর যোগ থাকার জন্য এই নদীর জলকে পবিত্র জল বলে মনে করা হয়। শান্ত পরিবেশ, পাখির আওয়াজ, মৌমাছির গুনগুন এইসব নদীর সৌন্দর্যকে আরও বৃদ্ধি করেছে। আমি, দীপশিখা আর মোহন 3 জনে মিলে নৌকোয় উঠেছিলাম এবং বেশ খানিকটা সময় নদীতে কাটালাম। মাথা পিছু 200 টাকা করে মোট 600 টাকা নিয়েছিল এবং দীপশিখা নদীর জলও কিছুটা নিয়ে নিয়েছিল বাড়ির জন্য। তারপরে নৌকো থেকে নেমে আমরা আশেপাশে আরও ছোট ছোট হনুমান মন্দিরগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম শিলাধাম। এখানকার ইতিহাস সম্পর্কে আমি বিশেষ কিছুই জানি না, তাই বিশেষ কিছুই বলতে পারবো না। এখানে লেখা আছে নেপাল থেকে এসেছে 2টো শিলা, কর্ণাটক থেকে এসেছে 3টে শিলা এবং রাজস্থান থেকে এসেছে 3টে শিলা। তো নেপাল থেকে যে 2টো শিলা এসেছে সেটা দেব শিলা এবং শালিগ্রাম শিলা, যেটা দিয়ে আমি শুনেছি রাম মন্দির হওয়ার জন্য যে শিলাগুলো আনা হয়েছে, এবং প্রত্যেকটা শিলাই অনেক অনেক লক্ষ বছর আগেকার শিলা এবং এই শিলাগুলো এক একটা 10 টন, 12 টন, 14 টন, 20 টনের উপরে। রাম মন্দির তৈরির জন্য নেপাল থেকে এই শিলাগুলো উপহার হিসেবে পাঠানো হয়েছে এবং রাজস্থান থেকে এসেছে 3টে শিলা এবং কর্ণাটক থেকে এসেছে 3টে শিলা। এর থেকে বেশি কিছু এই শিলাগুলো সম্পর্কে আমার খুব একটা জানা নেই। যদি কেউ কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো।
অযোধ্যায় ঘোরার জন্য আরও অনেক জায়গা ছিল, প্রায় 750-র ওপরে মন্দির ছিল, বাট সব তো একসঙ্গে ঘোরা পসিবল না। যতটুকু পসিবল হয়েছে ততটুকু আমরা ঘোরার চেষ্টা করেছি। দেন আমরা হোটেল ব্যাক করে এসেছি। হোটেল ফিরেই আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই প্রথমেই চলে আসি ব্রেকফাস্ট করতে। এখানে অনেক আইটেম ছিল, কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছিলাম না। প্রথম কয়েক মিনিট আমি শুধু ঘুরে ঘুরে দেখেছি কোনটা খাবো আর কোনটা খাবো না। দেন প্লেটে করে আমি আমার মতো করে যেগুলো পছন্দ করি সেগুলো একেবারে নিয়ে বসেছি। দেন এই ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে গিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। 4 hours later. বিশাল একটা 4 ঘন্টা ঘুম দেওয়ার পরে আবার এসেছি লাঞ্চ করতে সেম জায়গায়। লাঞ্চে এখন অনেক কিছুই আছে, তো হেভি ব্রেকফাস্ট করার পর এখন খুব একটা খিদে পাচ্ছে না, বাট লাঞ্চ তো করতেই হবে। তো দেখি কি নেওয়া যায় লাঞ্চে। আমি আর সোহিনী দুজনের লাঞ্চ নিয়ে এখানে বসেছি, বাকিরা আবার বেরিয়েছিল অযোধ্যা ঘুরতে, কারণ সকালে অনেকে যায়নি, তাদের সাথে দীপশিখা আবার বেরিয়েছিল। আর সোহিনীর শরীরটা ভালো ছিল না, তাই ও যায়নি, তাই ও ফ্রেশ হয়ে এখন আমরা দুজনে মিলে লাঞ্চ করছি। খাওয়া দাওয়া শেষ করে শেষ পাতে এই আইসক্রিম দিয়ে মোটামুটি আমাদের লাঞ্চ কমপ্লিট করলাম। দেন দুজনে মিলে পুল সাইডে এসেছিলাম রিলস বানানোর জন্য। একটা ডান্সের রিলস বানানোর ছিল, যেটা অলরেডি ইনস্টাগ্রামে পোস্ট হয়ে গেছে। তোমরা অবশ্যই আমার ইনস্টাগ্রাম চ্যানেলটা কিন্তু ফলো করে দিও, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। এখানে রিলস বানানো কমপ্লিট করে আমরা রেডি হয়ে নিই ইভিনিং শোয়ের জন্য। ওরাও বাকিরা ফিরে এসেছিলো এবং আমরা এখানে কমপ্লিট রেডি আমাদের ইভিনিং শোয়ের জন্য। দেখে বলো অবশ্যই কেমন লাগছে। শোয়ের মাঝখানে ফোন যেহেতু অ্যালাউ নয়, তাই কোনো ফুটেজ নিতে পারিনি। দেন আমরা একদম ডিনার করে নিই, আর খুব হালকা ডিনার আজকে করেছিলাম, কারণ সকালবেলা আমাদের বেরোনো ছিল। খুব হালকা খাওয়ার বলতে নর্মাল একটু সিজওয়ান রাইস এবং একটা নর্মাল ভেজ তরকারি নিয়েই আমি আমার ডিনার কমপ্লিট করেছিলাম। দেন গুছিয়ে নিয়ে সমস্ত লাগেজ প্যাকিং করে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে ভোর 4টের সময় বাইক আর আমরা চলে যাই লখনউ। যেহেতু অযোধ্যা থেকে ট্রেন ছিল না, রাস্তার কাজ চলছিল, আগেই বলেছি। লখনউ থেকে হাওড়ার ডিরেক্ট ট্রেন ধরে আমরা কলকাতা ব্যাক করি। তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। কিছু ছবি শেয়ার করলাম তোমাদের সাথে, জানিও কেমন লাগছে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের কোনো ভ্লগে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও। জয় শ্রীরাম।